আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো যে যেখানেই আছো। তো আজকে আমরা আবারও চলে এলাম ফার্স্ট পেপারের অধ্যায় ৪ এর লেকচার নাম্বার ৫ এ। তো আমরা আসলে যে অম্লক্ষার নিয়েই পড়বো। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তীব্র অম্লক্ষার নিয়ে আরকি। হ্যাঁ? যাদের বিয়োজন মাত্রা হচ্ছে ১০০% বা 1 পুরোপুরি বিয়োজিত হয়ে যায়। কিন্তু যারা পুরোপুরি বিয়োজিত হয় না, তাদের ক্ষেত্রে হয়টা কি? সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা পড়বো। হ্যাঁ? সো চলো দেরি না করে শুরু করে দেই। তো এটা নিয়ে অলরেডি গতদিন তোমাদেরকে দেখিয়েছি যে PHPOH আসলে অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং এটা কিন্তু দেখো তোমাদের ভার্সিটিতে তো প্রচুর পরিমাণে আসেই, পাশাপাশি কিন্তু রিটেনেও প্রচুর পরিমাণে আসে। মানে এটাকে আমি হচ্ছে ৩ টা লেকচারে ভাগ করেছি আরকি। ৪, ৫, ৬ বুঝছো? ৩ টা লেকচারে ভাগ করে সুন্দর করে আস্তে, আস্তে করে দেখাচ্ছি যাতে তোমাদের জন্য একটা ইজিয়ার প্রসেস হয় আরকি, হ্যাঁ? আচ্ছা। তো ফার্স্ট অফ অল এটা কথা তো মনে আছেই, এটা প্রতিটা লেকচারেই থাকবে শুরুর দিকে যে PHPOH কে আবিষ্কার করেছেন ১৯০৯ সালে সোরেনসেন, তাই না? সোরেনসেন উনি আবিষ্কার করেছেন। তারপরে যে মনে আছে একটা রিভিউ বলেছিলাম, কি বলেছিলাম যে উনি 1 মোলার হাইয়েস্ট উনি 1 মোলার HCl নিয়ে কাজ করেছিলেন যার pH হবে 0, আর উনি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করেছিলেন যার pH হবে হচ্ছে 14। তো এজন্য উনার যে pH স্কেল ছিল সেটা রেঞ্জ ছিল 0 থেকে 14 আরকি, হ্যাঁ? আর আমরা যদি ঘনমাত্রা সি অ্যাসিড অর সি বেজ ঘনমাত্রা অ্যাসিড অর বেজের ঘনমাত্রা যদি গ্রেটার দেন 1 মোলার নেই, সেই ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু 0 এর চেয়ে কম হবে এন্ড পিএইচ এর ভ্যালু 14 এর চেয়ে বেশি হবে। মানে অ্যাসিডের ক্ষেত্রে 0 এর চেয়ে কম হবে, ক্ষারের ক্ষেত্রে 14 এর চেয়ে বেশি হবে। এরকম হবে ব্যাপারটা। তো আমরা মোটামুটি এই জিনিসপত্রগুলো একটু দেখেছি যে কিভাবে হয়। এছাড়াও আমরা কিন্তু এগুলোও পড়েছি যে পিএইচ যদি 7 হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতাম হচ্ছে নিউট্রাল বা যে একদম মাঝখান বরাবর যেটাকে বলি আরকি নিউট্রাল বা নিরপেক্ষ। তারপর ৭ এর বেশি হইলে বলি ক্ষারীয়, ৭ এর কম হলে বলি অম্লীয়। কেন বলি না বলি সবকিছু কিন্তু ভাইয়া আলোচনা করেছে। আচ্ছা, সো চলো একটু সামনের দিকে আগাই। ইভেন কেডব্লিউ নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়েছে কিছু ক্ষেত্রে আরকি, হ্যাঁ? এটা আরো বিস্তারিত পড়বো আমরা বলেছিলাম। ওকে, তো আজকে আমরা পিএইচপি হচ্ছে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে দুর্বল পড়বো আরকি, হ্যাঁ? দুর্বল বলতে কাদের বোঝায়? দুর্বল বলতে বোঝায় যাদের আলফাটা অলমোস্ট শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি বলতে সে ফর এক্সাম্পল কারো আলফা বা বিয়োজন হার যেটা হার যদি অনেক কম হয় বা বিয়োজনের পরিমাণ যদি অনেক কম হয়, সে ফর এক্সাম্পল 10⁻⁻12 এরকম যদি হয় কারো খুব শূন্যের কাছাকাছি আর কি ভ্যালু যদি আসে, তখন কি হবে আর কি, হ্যাঁ? তো ফার্স্ট অফ অল এরকম দুর্বলদের জন্য আমরা পিএইচ কিভাবে কাউন্ট করি সেটা দেখাবো। এটার জন্য আমাদের পড়তে হবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটা দেখাবো। তার আগে ছোট্ট কয়েকটা বিষয় একটু তোমাদের সাথে আলোচনা করি। ভাইয়া আমি যদি লিখি আলফা স্কোয়ার, এই যে এই আলফাকে যদি আলফা স্কোয়ার লিখি সেই ক্ষেত্রে আমার কি আসবে 10⁻⁻12 ইন্টু 10⁻⁻12। তো সেই ক্ষেত্রে আসবে 10⁻⁻424, হ্যাঁ? এরকম তুমি যদি ক্যালকুলেটরে করো আর কি। আর তুমি যদি ক্যালকুলেটরে 1 মাইনাস আলফাটা লিখো তখন কি আসবে দেখো 1 মাইনাস 10⁻⁻12। দেখবা ক্যালকুলেটর এটাকে শূন্য দেখায়, ক্যালকুলেটরে দেখবে এটাকে শূন্য দেখায়। কেন শূন্য দেখায়? সরি শূন্য না, ক্যালকুলেটর এটাকে 1 দেখায়। কারণ এই যে এই ভ্যালুটা তো শূন্যের অনেকটা কাছাকাছি। সো এইজন্য ১ থেকে অনেক ছোট একটা ভ্যালু বিয়োগ করলেও ১ এর তেমন একটা ক্ষতি হয় না। এইজন্য এটাকে একই লেখা হয়। এই দুটো আগের থেকে দেখাইলাম যাতে তোমাদের সামনে গিয়ে একটু কাজে লাগে আরকি, হ্যাঁ? আচ্ছা, তো চলো শুরু করি। ফার্স্টে হচ্ছে অস্ট্রোয়েডের লঘুকরণ সূত্র আমরা অম্লের জন্য পড়বো, হ্যাঁ? দুর্বল অম্ল যারা। তো সবসময় মনে রাখবা দুর্বল অম্ল তো অনেকভাবেই আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা একটু পরবর্তীতে পড়বো। তো তাছাড়া সহজ অর্থে যদি বলি একদম দুর্বল অম্ল দেখেই চেনার উপায়টা কি? সেটা হচ্ছে সকল জৈব এসিডই হচ্ছে দুর্বল আসলে, হ্যাঁ? সকল জৈব এসিডই দুর্বল। তাহলে আমি একটা জৈব এসিড নিই, ধরো খুবই প্রচলিত CH3CH। এটা যদি ভাঙি এটা খুব অল্প পরিমাণে বিয়োজিত হয় আর কি, হ্যাঁ? দুর্বল মানে যারা খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। তাহলে দেখো কি পাচ্ছি CH3COO- প্লাস H+, এই দুইটা জিনিস পাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তো ধরো শুরুতে শুরুতে একদম ইনিশিয়ালি এটা ছিল 1 মোল, তাই না? অনুপাত বসাই দিলাম, এটা ছিল 0 0। আর সাম্যাবস্থায় যাওয়ার আগে দিয়ে আর কি হবে ওর থেকে ধরো আলফা পরিমাণ বিয়োজিত হইলো। এখন একটা কথা বলতে পারো ভাই আলফা দিয়ে কেন পড়াচ্ছেন, এক্স দিয়ে তো পড়াইছেন আপনি। ওই যে ভাইয়া বলছিলাম আদিমল, এটা তো এ, ধরো এ, হ্যাঁ এ। তা আমরা আলফাই করলে কি পড়েছিলাম ভাইয়া x/a না? এখন a এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু এক্স। এই জন্য আমরা এখানে আলফা দিয়ে পড়বো যাতে সহজে আমরা একটু হিসাব করতে পারি। তো এখানে যদি আলফা মোল হয় তাহলে এখানেও ঢুকবে প্লাস আলফা, এখানেও ঢুকবে প্লাস আলফা, তাই না? এরকম ব্যাপারটা। তাহলে সাম্যাবস্থায় কতটুকু থাকলো 1 মাইনাস আলফা, এটা হলো আলফা, এটা হলো আলফা,
এগুলো মোল মোল থাকলো আর কি। আর এই মোল সংখ্যার সাথে যদি আমরা সিটাকে গুণ করে লিখি তাহলে ঘনমাত্রা পাওয়া যাবে। হ্যাঁ, ঘনমাত্রা পাওয়া যাবে। অনুপাত তো, এটা তো একটা অনুপাত, এটা তো কোনো একক নাই। একটা এককহীন জিনিসের সাথে ধরো একটা ধ্রুব সংখ্যা আর কি, ধরো 2 3 4 5, এটার সাথে যদি ধরো 1 মোলার গুণ করি তাহলেই তো এটা 5 মোলার হয়ে গেল, মানে একটা একক পেয়ে গেল। তো সি বা ঘনমাত্রা দিয়ে গুণ করলে এটা একটা ঘনমাত্রা আকারে প্রকাশ হয়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে দেখো তো হাইড্রোজেনের ঘনমাত্রা কত আসতেছে, আলফা সি। এটা আমি একটু আপাতত বক্স করে রাখার ট্রাই করি আর কি। হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যাঁ, এটা কারণে আর কি বলতেছি একটু পরে কারণটা কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা সেটা একটু তোমাদেরকে দেখাই, যে এটার যদি আমি কেসি বের করি, কেসি, কেসির কথা তো তোমাদের মনে আছে তাই না, সাম্য ধ্রুবক ঘনমাত্রার সাপেক্ষে সক্রিয় ভর, তাহলে কি হবে, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটার ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে, এই যে সিএসটিসি ডাবল ওর হচ্ছে এটা, সিএসটিসি ডাবল এইচ এর হচ্ছে এটা, তো মানগুলো বসাই দিই চলো। হ্যাঁ, আলফা সি ইন্টু আলফা সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা সি, এটা হলো কেসি। এটা নর্মাল কেসি হলে এরকম হইতো, কিন্তু এখানে কয়েকটা বিষয় কাজ করতেছে, আমি আগে একটু কাটাকাটি করে নিই। এই সি আর এই সি কাটা দিলে হয় হচ্ছে আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এখন যে সমস্যাটা এখানে কাজ করতেছে সেই সমস্যাটা হচ্ছে, যেহেতু এটা একটা দুর্বল অম্ল, দুর্বল অম্ল হলে খুব অল্প পরিমাণে বিয়োজিত হবে, তার মানে আলফা টেন্ডস টু 0, মানে 0-র কাছাকাছি। সো আমরা কি লিখতে পারি, ওই যে একটু আগে বললাম যে 0-র কাছাকাছি কোনো কিছু হলে 1 মাইনাস করলে আসলে এটার ভ্যালু 1ই লেখা যায়। হ্যাঁ, তাহলে 1 মাইনাস আলফাকে আসলে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এই জিনিসটা তখন দেখো কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি হয়ে যাবে। এই আলফা স্কোয়ার সিটা থাকবে 1 মাইনাস আলফা, তো 1 হয়ে গেল। তখন দেখো এই একটা নিচের সংখ্যাকে আমি বাদ দিয়ে দিলাম না, তাহলে কি কেসি আর লিখতে পারবো, কেসি কিন্তু আর লিখতে পারবো না, কারণ কি একটা জিনিস তো না, এটা তো অ্যাকচুয়াল কেসি না। হ্যাঁ, তার মানে দুর্বল সবল যারা, এটা দুই ভাগে বিভক্ত, সবলদের জন্য হইলেও কেপি কেসি, তাহলে দুর্বলদের জন্য আবার কোনটা, দুর্বলদের জন্য যে কেসিটা পাবো এটা যদি অম্ল হয় তখন এটাকে আমরা বলবো কে এ, এটা যদি অম্ল হয় তখন আমরা বলবো কে এ। তো এই কে এটাকেই বলা হয় অ্যাসিড বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক। আর আলফা কি, বিয়োজন মাত্রা, তাই না, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। ঠিক আছে, এরকম দুইটা জিনিস পাইছি। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা কি কি পাচ্ছি, ইকুয়াল টু আলফা সি, তাই তো, এটা পাইতেছি। আবার একটু খেয়াল করে দেখো তো আলফা ইকুয়াল টু কি, তাহলে শুধু আলফা ইকুয়াল টু কি আসে দেখো তো, কে এ বাই সি, কে এ বাই সি আর আলফা স্কোয়ার, তো তাহলে এটাকে রুট করে দিই, তাহলে পাচ্ছি আলফা। তাহলে আলফার ভ্যালুটা এখানে বসাই দিই, রুট ওভার কে বাই সি ইন্টু সি। আচ্ছা, সি কে আবার কিভাবে লেখা যায় জানো, এইভাবে লেখা যায়, কে রুট ওভার কে বাই রুট ওভার সি ইন্টু, এই নর্মালটাকে লেখা যায় এভাবে, রুট সি ইন্টু রুট সি। এই দুইটা রুট সি গুণ করলেই তো রুট সি স্কোয়ার, মানে শুধু সি, তাহলে এই সি আর এই সি কাটা, তাহলে আলটিমেটলি থাকে রুট ওভার কে ইন্টু সি। এটা হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার দুইটা সূত্র কিন্তু তুমি জানলা, একটা আলফা সি, একটা হচ্ছে রুট ওভার কে ইন্টু সি। তাহলে পিএইচ বের করতে সুবিধা হবে। ওকে, তাহলে হচ্ছে এটা অ্যাসিডের জন্য বিয়োজন ধ্রুবক আমরা বের করলাম। তো চলো আমরা একটু ক্ষারের জন্য পড়ি। ক্ষারের জন্য যদি পড়তে হয় সেক্ষেত্রে ধরো একটা দুর্বল ক্ষার নিলাম। দুর্বল ক্ষার হচ্ছে যৌগমূলকের ক্ষারগুলো সাধারণত দুর্বল হয়, যৌগমূলক, যৌগমূলক যেমন অ্যামোনিয়াম। তো আমি যদি নিই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভাঙলে কি হবে, অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস। তো শুরুতে ভাই ওই যে আগের মতো এটা 1 মোল নিলাম, এটা 0, এটা 0, যেহেতু এটা 1 মোল এর ভ্যালু, তাহলে আমরা সাম্য অবস্থায় যাওয়ার আগে যে ক্ষয়টা হয়, ক্ষয়টাকে এক্স না ধরে আলফা ধরতে পারি। তাহলে এটা মাইনাস আলফা, এটা কি হবে প্লাস আলফা প্লাস আলফা। এখন কথা হচ্ছে মাইনাস কেন হলো বিক্রিয়ক, প্লাস হলো কেন উৎপাদ, তাহলে সাম্য অবস্থায় বাকি থাকলো 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা, আর এটা যেহেতু একটা সংখ্যা এটাকে আমরা যদি সি দিয়ে গুণ দিই তাহলে ঘনমাত্রা চলে আসতেছে। তো এখানে দেখো তো OH এর ঘনমাত্রা কত আসতেছে, ওই পিএইচ বের করার জন্য আর কি। হ্যাঁ, এখানে আসতেছে আলফা সি, যেহেতু OH একটা, দুইটা হলে দুইটা আলফা সি, তিনটা হলে তিনটা আলফা সি, এরকম হইতো। তো আলটিমেটলি এই বক্স একটা রেখে দিলাম। আচ্ছা, তারপর দেখো এই জিনিসটাকে যদি আমরা এখন কেসি আকারে লিখতে যাই, কেসি ইকুয়াল টু কি হবে ভাইয়া,
উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে থাকলো হচ্ছে অ্যামোনিয়াম ঘনমাত্রা বাই OH এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নিলাম। তাহলে মানগুলো বসাই দিই, আলফা সি ইন্টু আলফা সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা সি, সি সি কাটা, তাহলে থাকলো আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। আবার আমরা কি বললাম, যেহেতু এটা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার হলে কি হবে, আলফা টেন্স টু জিরো, টেন্স টু জিরো হলে 1 মাইনাস আলফা, মানে খুব ক্ষুদ্র একটা সংখ্যাকে 1 থেকে বাদ দিলেও একই থাকে, তাহলে 1, তাহলে নিচের পুরোটা 1 হয়ে যাবে, তখন তো এটাকে কেসি লেখা যাবে না, তখন এটাকে ওই যে দুর্বলদের জন্য কেসি না, দুর্বলদের জন্য অম্ল হইলে কে, ক্ষার হইলে কেবি, তখন আমরা লিখবো কেবি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, যেখানে কেবিটা কি, ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, আর আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার আলফা কি ডিরাইভ করতে পারি, সেম না, দেখো তো কেবি বাই সি রুট করলে কিন্তু আমরা কি পাবো, আলফা। সো আসলে দেখো তো OH এর ঘনমাত্রা আমরা একটা কি জানলাম, আলফা সি, এখান থেকে একটা OH এর জন্য, তাহলে ওই যে আবার সেম সূত্র যদি ফেলাই, রুট ওভার কে বাই সি ইন্টু সি, এটাকে যদি সুন্দর করে লিখি কে বাই রুট সি ইন্টু রুট সি ইন্টু রুট সি, তাহলে রুট সি কাটা, তাহলে থাকতেছে রুট ওভার কে ইন্টু সি, এটা হলো OH এর ঘনমাত্রা। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম, দুইটা সূত্র পেয়ে গেলাম, দেখছো। তাহলে এসিডের ক্ষেত্রে একটা পেলাম, ক্ষারের ক্ষেত্রে একটা পেলাম, যাদের জন্য দুর্বল আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা সামারি আকার লিখতে যাই, দেখো সামারি আকার যদি লিখতে যাই, দুর্বল অম্ল বা ক্ষারের জন্য, অম্লের জন্য পাবো কে, ক্ষারের জন্য পাবো কেবি। খেয়াল করো, তাহলে কে এটাকে আমরা কি লিখতেছি, আলফা স্কোয়ার সি, কেবিটাকে আমরা কি লিখতেছি, আলফা স্কোয়ার সি, তাহলে আলফাটা ইকুয়াল টু থাকতেছে কি, রুট ওভার কে এ বাই সি। খেয়াল করো তো, কে তো একটা ধ্রুবক, ধ্রুবক না, এটা একটা ধ্রুবক, ধ্রুবককে সরাই দিলে সমানুপাতিক চিহ্ন আসে, তাহলে আলফা সমানুপাতিক 1 বাই রুট সি। হ্যাঁ, আলফা সমানুপাতিক 1 বাই রুট সি এখান থেকে আসে। ঠিক তেমনি এটাকেও যদি আমরা কি করি, আলফা লিখতে যাই, আলফা ইকুয়াল টু কি আসবে, রুট ওভার কেবি বাই সি, ধ্রুবক যদি আমরা সরাই দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসার কথা, তাহলে আলফা সমানুপাতিক 1 বাই রুট সি। দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই জিনিস আসলো, তার মানে আমরা কি বলতে পারি, বিয়োজন মাত্রা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, বিয়োজন মাত্রা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা এসিড বা ক্ষার দুজনের জন্য প্রযোজ্য। বিয়োজন মাত্রা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা সূত্র যেটা আমরা লিখতে পারবো খুব সিম্পলি, সেটা হচ্ছে এইচ এর সূত্র হচ্ছে আলফা সি, একটার জন্য, দুইটা থাকলে 2 আলফা সি, তিনটা হলে 3 আলফা সি এরকম, আর OH এর সূত্র হচ্ছে এটাও আলফা সি, আর এটা ছিল রুট ওভার কে এ ইন্টু সি, এটা ছিল রুট ওভার কে বি ইন্টু সি, এরকম ছিল। শেষ, এইচ এর জন্য কে, OH এর জন্য কেবি। তাহলে পিএইচ যদি বের করতে যাই, মাইনাস লগ অফ এইচ, তাহলে এটাকে এভাবে লেখা যাবে, মাইনাস লগ অফ আলফা সিও লেখা যায়, মাইনাস লগ অফ রুট ওভার কে ইন্টু সি, এইভাবেও লেখা যায়। ঠিক তেমনি পিওএইচ যদি বের করতে যাই, মাইনাস লগ অফ OH নিব, তাহলে মাইনাস লগ অফ আলফা সি নিব, ইকুয়াল টু মাইনাস লগ অফ কেবি ইন্টু সি, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, সো কোনো সমস্যা হওয়ার কিছু নাই। আর অবভিয়াসলি তোমরা তো জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 ইকুয়াল টু পিকেডব্লিউ, এরকম ভ্যালুগুলো তো তোমরা আপাতত জানো। কে কেবি নিয়ে আমরা আরো আলোচনা আছে, নেক্সট লেকচারে আছে। আচ্ছা, তো মোটামুটি এটা একটা সামারি আকারে আমরা পড়লাম। ঠিক আছে, আমি তোমাদের জন্য 1 মিনিট রাখি, সামারিটা একটু তোমরা দেখে রাখো। ওকে।
আচ্ছা, তো চলো আমরা এবার একটু সামনে যাই। দেখো কোশ্চেন সলভ করা শুরু করি আমরা। অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10% হলে ওই অ্যাসিডের 0.01 মোলার দ্রবণের পিএইচ কত? হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10% বলছে। আচ্ছা ফাইন, মানে আলফার কথা বলছে। আলফা 10% মানে হচ্ছে 10/100 ইজ ইকুয়াল টু 0.1, মানে 10⁻⁻1। আবার মোলার দ্রবণ, এই যে ঘনমাত্রা দেওয়া আছে, হ্যাঁ ঘনমাত্রা হচ্ছে 0.001 মোলার, মানে 10⁻⁻3, দশমিকের পর 3 ঘর আর কি, তাই না? 10⁻⁻3। আচ্ছা, এরপর আমাদের কি বলছে, পিএইচ কত? তাহলে আমরা কি জানি পিএইচ, অ্যাসিডিক অ্যাসিড বলছে তাই না? অ্যাসিডিক অ্যাসিড আমরা পড়ছিলাম, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন বিয়োজিত হতে পারে? একটা। তাহলে ইকুয়াল টু আলফা সি। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ আলফা সি মাইনাস লগ অফ আলফার ভ্যালু হচ্ছে 10⁻⁻1 ইনটু 10⁻⁻3 মাইনাস লগ অফ 10⁻⁻4। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 4। অ্যান্সার হলো 4। দেখছো সোজা, ক্যালকুলেটর লাগতেছে না আপাতত। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লাগবে ক্যালকুলেটর, কারণ কি হচ্ছে আগের কালে প্রশ্নগুলো তো যে ক্যালকুলেটর সহই আসতো। হ্যাঁ, আমরা দেখবো বলে সমস্যা নেই। ওকে, দেখো 0.02 মোল পার লিটার মাত্রার অ্যাসিডিক অ্যাসিডের 50% বিয়োজিত হলে ওই দ্রবণটির পিএইচ কত হবে? আচ্ছা, কে এ দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, বিয়োজন মাত্রাও দেওয়া আছে। আসলে তোমরা যে কোনোটা দিয়ে আসলে অ্যান্সারটা বের করতে পারবা। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখো আলফা দেওয়া আছে কত? 50%, মানে 50/100 ইকুয়াল টু 0.5 আর কি, এটা দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে দেখো, ঘনমাত্রা দেওয়া আছে সি 0.02 মোল পার লিটার, হ্যাঁ মোলার আর কি। তাহলে এটা যেহেতু দেওয়া আছে, তাহলে আলফা সি যদি গুণ করি 0.5 ইন্টু 0.02, তাহলে কত আসে? 5 ইন্টু 2 10, তাহলে 0.01 এটা আসা উচিত, তাই না? 5 গুণে 10, আর হচ্ছে 3 ঘর যাবে, তাহলে 0.01। ওকে, তো এত গেল। এইবার যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে এটার পিএইচ কি হবে, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ আলফা সি মাইনাস লগ অফ 0.01। 0.01 মানে কিন্তু আসলে 10⁻⁻2 আর কি। হ্যাঁ, তাহলে অ্যান্সার আসবে 2। হ্যাঁ, এটার কাছাকাছি আসবে। এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে, এটা কেন দেখাইলাম আর কি পুরোটা করে। এটা দেখাইছি একটা কারণে, যে দেখো যখন তোমার কাছে ঘনমাত্রা দেওয়া থাকবে, আবার আলফা দেওয়া থাকবে, আবার এসি ধ্রুবকে দেওয়া থাকবে, তোমার আসলে কোনটাকে ধরে ম্যাথ করা উচিত সেটা দেখানোর জন্য। দেখো আমি যদি এভাবে সুন্দর মতো সিম্পলি করে দিতাম তাহলে তো হইতোই। বাট দেখো একটা জিনিস সবসময় মনে রাখবা, বিয়োজন মাত্রা চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, কিন্তু আদি ঘনমাত্রা আর কে এই দুইটা সাধারণত চেঞ্জ হয় না। তার মানে কোন বেসিসে যদি আমরা ম্যাথ করি তাহলে মানটা চেঞ্জ আসার সম্ভাবনা কম থাকবে যখন আমরা কে এ আর সি নিয়ে কাজ করব তখন। বেসিক্যালি যদি কে এ থাকে তাহলে কে এর প্রায়োরিটি বেশি, আলফা থাকলে আলফার প্রায়োরিটি কম। কিন্তু শুধু যদি আলফা সি থাকে সেই ক্ষেত্রে আলফা সি ব্যবহার করবা, কিন্তু যদি কে এ থাকে তখন কিন্তু কে দিয়ে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, তো আলটিমেটলি এই প্রসেসটা আমাদের কিন্তু ফলো করা যাবে না, এই প্রসেসটা আমাদের ফলো করা যাবে না। এই ম্যাথটা রাখছি কিন্তু এই জিনিসটা দেখানোর জন্য আসলে। হ্যাঁ, আচ্ছা আসো, তো যদি ফার্স্ট অফ অল দেখাই যে আমরা কি জানি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ, আর এইচ এর সূত্রটা আমরা কি পড়ছি, মাইনাস লগ অফ রুট ওভার কে ইন্টু সি এভাবে। তাহলে এই ক্ষেত্রে একটু ক্যালকুলেটর লাগবে, ওই সময় ক্যালকুলেটর ছিল আর কি খুলনা ইউনিভার্সিটিতে। তাহলে চলো ক্যালকুলেটরটা আমরা ইউজ করি একটু। মাইনাস লগ অফ রুট ওভার কে এর ভ্যালু হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻5, তারপর হচ্ছে 0.02 ইন্টু এত, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসে 3.22। 3.22, তাহলে অ্যান্সার আসলো 3.22। এবার দেখছো অ্যান্সারটা যে আসে আসলে, তো কোশ্চেনটা কি থাকলো? কোশ্চেনটা থাকলো যে ভাইয়া তাহলে আলফা থাকলো, সি থাকলো, কে থাকলো, কোনটা কোনটা দিয়ে ম্যাথ করব? আলফা আর কে থাকলে আমরা কে দিয়ে ম্যাথ করব, যেটা ধ্রুবক সেটা দিয়ে ম্যাথ করলে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারটা আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা তারপর আসি। দেখো 0.1 মোলার সিএসসিটা বলেছে দ্রবণের পিএইচ কত, কে দেওয়া আছে। ঠিক আছে, কে দেওয়া আছে, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। তো দেখো আমরা যদি হিসাবটা করি, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ রুট ওভার কে ইন্টু সি, ডিরেক্টলি লিখে ফেলি। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, মাইনাস লগ অফ কে এর ভ্যালুটা কি, এই যে 1.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু 0.1। হ্যাঁ, রুটের একটা বিষয় আছে আর কি। সো চলো এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি, 1.8 ইন্টু 10⁻⁵ আর হচ্ছে 0.1। আমাদের পিএইচ আসতেছে হচ্ছে 2.872।
2.872, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2.872। হ্যাঁ, ডিউ তো 13-14 সালে সময় কিন্তু ক্যালকুলেটর ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট রাফ এক্সাম্পলের জন্য যদি এরকম আসে আর কি। আর শোনো, তোমাদের আসলে কিন্তু ধরো এরকম ভাবে ভ্যালুগুলো আসবে, ধরো এখানে দিবে 4 আর কি, 4 দিবে যাতে কাটাকাটি করে ওই রুটটা যাতে কাটাকাটি করা যায় ইজিলি, এরকম মানে স্কোয়ার রুট ওয়ালা কিছু একটা নাম্বার দিবে আর কি। হ্যাঁ, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, অম্ল বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কে এর মান দ্রবণের ঘনমাত্রার কি, ঘনমাত্রার কি সূত্র পড়ছে না, আলফা সমানুপাতিক 1/√c, ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে অ্যান্সার হচ্ছে সি, ডি সরি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, তবে দেখো 0.1 মোলার ইথানিক অ্যাসিডের পিএইচ কত, উক্ত ঘনমাত্রা অ্যাসিডের বিয়োজন মাত্রা 10%। আচ্ছা, এখন তো কিছু করার নেই, এখন তো তোমার আলফা দিয়ে করতে হবে। তাহলে আলফা দেওয়া আছে 10%, মানে 10/100 0.1 = 10⁻⁻1। আর এটা হলো ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া হচ্ছে 0.1 মোলার, মানে 10⁻⁻1 মোলার। তাহলে আলফা সি ইকুয়াল টু কত হয়, 10⁻1 ইনটু 10⁻1 ইকুয়াল টু 10⁻2। তাহলে পিএইচ বুঝতেই পারতেছো কি হবে, মাইনাস লগ অফ 10⁻2 ইকুয়াল টু 2। তাহলে পিএইচ এখানে আসতেছে 2। ওকে, শেষ, সিম্পল। আচ্ছা, তারপর আসো, নিচের কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়, নিচের কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়, এগুলা কিন্তু ঘনমাত্রা দেওয়া। তাহলে আমরা কি জানি, আলফা ইজ ইকুয়াল টু সরি, আলফা সমানুপাতিক 1/√c, মানে ঘনমাত্রা যত বেশি হবে আলফা তত কম হবে। বলছে কি সর্বাধিক বিয়োজন হয়, তার মানে আলফা সবচেয়ে বেশি দরকার, তাহলে ঘনমাত্রা হইতে হবে কি সবচেয়ে কম। দেখো তো এটা কত, এটা 10⁻2, 2 3 4, এটা 10⁻4, এটা 10⁻3, তাহলে ঘনমাত্রা সবচেয়ে কম কোথায়, এই যে 10⁻5, তাহলে অ্যান্সার ডি, ঘনমাত্রা যত কম আলফা তত বেশি সর্বাধিক বিয়োজন হয়। ওকে, এবার হচ্ছে অম্লের শক্তি মাত্রা দিয়ে কিছু কথাবার্তা, যে কে এ যত বাড়ে, আমরা একটু আগে কে এর একটা সমীকরণ পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা দাঁড়াও দেখে, CH3CH, এটা ভেঙে কি হয়েছিল, H প্লাস প্লাস CH3COO-। তো এই ক্ষেত্রে ভাইয়া কে আমরা কি পড়ছিলাম, কে অ্যাসিড বিয়োজন ধ্রুবক আর কি। নরমালি যদি এটাকে আমরা লিখতে যাই, H প্লাস CH3COO- ডিভাইড বাই CH3COOH। তো দেখো তো কে এর সাথে এইচ এর সম্পর্ক কি, সমানুপাতিক না? তার মানে কে এ যত বেশি এইচ হচ্ছে তত বেশি, আর এইচ যত বেশি অম্লত্ব তত বেশি, অম্লত্ব তত বেশি। আচ্ছা, আরেকটা জিনিস পিকে জিনিসটা কি, পিকে হচ্ছে মাইনাস লগ অফ কে। তাহলে বুঝতে পারতেছো মাইনাস লগ অফ কে মানে কি আসলে, মাইনাসটা এই যে এটা কার সামনে মাইনাস, জিনিসটা একটু চিন্তা করো তো, 0 মাইনাস লগ কে, একটু চিন্তা করো এভাবে লেখো। আর 0 মানে কি, লগ, মানে এটা তো ধরো লগের বেস 10, তাহলে এখানে যদি 1 হইতো তাহলে এটার মান হইলো 0 হইতো, মাইনাস লগ কে, তাহলে লগ এ মাইনাস লগ বি, সূত্র কি লগ এ বাই বি, এই যে ফর্মুলা পেয়ে গেছো। তাহলে ব্যাপারটা কি আসলে, কে এ যত বেশি পি কে তত কম। তাহলে আমরা মেইন সূত্র যদি একটা লিখতে যাই একদম ফাইনাল, সেটা হচ্ছে পি কে যত বেশি, পি কে যত বাড়বে কে কি হবে তত কমবে, কে যত কমবে এইচ প্লাস তত কমবে, অম্লত্ব তত কমবে। তার মানে পিকে বাড়লে কি হয়, অম্লত্ব কমে, পিকে বাড়লে অম্লত্ব কমে। যেমন CH3COOH, এটার পিকে এর ভ্যালু হচ্ছে 4.76, আর বেনজোইক অ্যাসিড যেটা, বেনজোইক অ্যাসিডের পিকে হচ্ছে তোমার 4.19। তাহলে বুঝতেছো কার অম্লত্ব বেশি, বেনজোইক অ্যাসিডের, কারণ পিকে যত বেশি অম্লত্ব তত কম, তাহলে পিকে যত কম অম্লত্ব তত বেশি, এই আর কি, আর কিছু না। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, তো চলো এটা গেল একটা একটা টপিক। এবার একটা টপিক হচ্ছে অম্লের শক্তি মাত্রা হলো অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে। হ্যাঁ, অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে প্রায়োরিটি অর্ডার থাকে দুইটা। আচ্ছা, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 1 হচ্ছে আলফা কার্বনে যত বেশি হ্যালোজেন থাকবে তত অম্লীয়, ঠিক আছে, আলফা কার্বনে যত বেশি ইয়া থাকবে তত বেশি অম্লীয় হবে, ঠিক আছে। এই আচ্ছা, তো এটা মোটামুটি আমরা দেখলাম। এখন তাহলে এইটাকে যদি আমরা একটু ভাঙতে চাই তাহলে কিভাবে আমরা ভেঙে লিখবো, দেখো
এই যে দেখো এটা হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটাকে বলি আমরা আলফা কার্বন। তাহলে এখানে যদি তিনটাই ক্লোরিন থাকে, আবার বলো ক্লোরিনের জায়গায় যদি ফ্লোরিন থাকে তখন কে বেশি পাওয়ারফুল হবে? শোনো, যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সেটা যত বেশি থাকবে তত বেশি পাওয়ার, এমনি মনে রাখবা। তার মানে এই ক্ষেত্রে আবার কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাও লিখে দিলাম। তো দেখো এরকম তিনটাই যদি থাকে এটার পাওয়ার সবচেয়ে বেশি, দেন সি ডাবল এইচ, হ্যাঁ, দেন এইচ এইচ সি ডাবল এইচ, দেন হচ্ছে তোমার CH3 সি ডাবল এইচ। হ্যাঁ, আবার জাস্ট এক্সাম্পলের খাতিরে একটু লিখে দেই যে এটা কি CCl3 সি ডাবল এইচ না, আবার একটা জিনিস লিখে দেই CFF সি ডাবল এইচ, মানে ফ্লোরিনটা থাকলে আবার এটার পাওয়ার ফ্লোরিনের চেয়েও বেশি। হ্যাঁ, এটা জাস্ট লিখে দিলাম আর কি। আচ্ছা, এবার হলো প্রায়োরিটি 2। প্রায়োরিটি 2, প্রায়োরিটি 2 এর বিষয়টা কি? প্রায়োরিটি 2 এর বিষয় হচ্ছে যে কার্যকরী মূলকের সাথে যত কম কার্বন থাকবে, কার্যকরী মূলকের সাথে যত কম কার্বন থাকবে তত অম্লীয়। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই যে কার্যকরী মূলক, এর সাথে যদি কোনো কার্বনই না থাকে তাহলে এটা বেশি অম্লীয়। দেন যদি একটা কার্বন থাকে CH3COOH, মানে এগুলো শুধু হাইড্রোকার্বনের কথা বলছি। হ্যাঁ, শুধু হাইড্রোকার্বনের কথা বলছি। কার্বন বলতে শুধু হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, হ্যাঁ, যে শুধু কার্বন আর হাইড্রোজেনের যৌগ। কিন্তু যদি এখানে তোমার হ্যালোজেন থাকে তখন তো প্রায়োরিটি 1, হ্যালোজেন না থাকলে তখন কি হবে? তখন হচ্ছে এই যেগুলা হ্যালোজেন থাকলে কিন্তু এই প্রায়োরিটি অর্ডার, হ্যালোজেন যদি না থাকে তখন হচ্ছে এই প্রায়োরিটি অর্ডার, যে কার্বন না থাকলে বেশি পাওয়ারফুল, দেন কার্বন একটা থাকলে, দেন দুইটা থাকলে, দেন তিনটা থাকলে, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, এরকম হচ্ছে দুইটা প্রায়োরিটি অর্ডার আমাদের কাজ করতে পারে। আচ্ছা, তো একটু ঠান্ডা মাথা বসায় নাও। তো চলো আমরা এটা একটু সামনের দিকে আগে যাই। কি বলছে, কোন অ্যাসিডটি অনুবন্ধী ক্ষারক অম্ল? এই যে দেখো জিএসটি তে আসছিল এই বছরই, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? আচ্ছা, অনুবন্ধী অম্ল ক্ষারক আমরা নেক্সট লেকচারে পড়বো, বাট একটু এই জিনিসটা একটু বুঝাই নি। সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষারক মানে কি? ধরো যেই অ্যাসিডটা যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষারক তত বেশি দুর্বল। বিপরীত সম্পর্ক, অনুবন্ধী মানে তো উল্টা, তাহলে তো বিপরীত হবে, স্বাভাবিক না? তাহলে অ্যাসিড যত বেশি শক্তিশালী অনুবন্ধী ক্ষারক তত বেশি দুর্বল। আচ্ছা, এখানে বলছে কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি দুর্বল, তার মানে কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী এটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে দেখো কি বলছিলাম, প্রায়োরিটি 1 কি? যত বেশি হ্যালোজেন তত। এখানে দেখো হ্যালোজেন আছে একটা, এখানে আছে হ্যালোজেন দুইটা, এখানে আছে হ্যালোজেন তিনটা আলফা কার্বনে। তাহলে অবশ্যই এই অ্যাসিডটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অম্ল। তাহলে তার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল। শেষ হয়ে গেল। ওকে, ওই যে প্রায়োরিটি 1 আর কি অমনে সেট করে নিলাম আমরা। ওকে, চলো একটু আগে যাই। নিম্নের কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি? বলো তো ভাইয়া, পিকে এর মান বেশি হওয়া মানে কি? পিকে এর মান বেশি মানে অম্ল সবচেয়ে দুর্বল। ঠিক আছে, পিকে এর মান বেশি মানে অম্ল সবচেয়ে দুর্বল। তাহলে একটু খেয়াল করো, হ্যালোজেন থাকলে তো এটা আসলে শক্তিশালী অ্যাসিড, এটা হবেই না লাইনে। এছাড়াও পিকে এর মান কিন্তু, এটার মান আমরা জানি 4.76, ভাই একটা এক্সাম্পলেই দেখাইছিলাম, আর এটার মান 4.19। তো বেসিক্যালি পিকে এর মান সবচেয়ে বেশি কি? এই এর ভ্যালু হচ্ছে পিকে এর মান সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর আসি সর্বাধিক অম্লীয়। সর্বাধিক অম্লীয় মানে কি? প্রায়োরিটি অর্ডার দেখতে হবে। এখন দেখো এখানে হ্যালোজেন আছে কোথাও? হ্যালোজেন, হ্যালোজেন, এই যে হ্যালোজেন, হ্যালোজেন থাকলে আগে হ্যালোজেনকে দেখবো, বাকি সব অর্ডার বাদ। হ্যালোজেন থাকলে আগে হ্যালোজেনকে দেখবো, আলফা কার্বনে হ্যালোজেন থাকতে হবে। আচ্ছা, তারপর দেখো অম্লের শক্তিমাত্রা। এখন আমরা এখানে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে, একটা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। এই দেখো হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। হাইড্রা অ্যাসিডের ব্যাখ্যাটা হচ্ছে, ধরো আয়োডিন তো অনেক বড়, এর সাথে হাইড্রোজেন ছোট্ট একটা অংশ, তো আয়োডিনের নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের দূরত্ব তো অনেক বেশি, এজন্য হাইড্রোজেনকে সে ইজিলি ত্যাগ করে দিতে পারবে, তাই না? তো এই জন্য এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। দেন ধরো ব্রোমিন, ব্রোমিনের আকার একটু ছোট, তাহলে সে হাইড্রোজেনকে আয়োডিনের মতো সহজে মুক্ত করতে পারবে না। ক্লোরিনের আকার আরো ছোট, সে হাইড্রোজেনকে আরো সহজে মুক্ত করতে পারবে না।
ফ্লোরিন তো আকার সবচেয়ে ছোট, তাহলে সেও হাইড্রোজেনকে সহজে মুক্ত করতে পারবে না। তাহলে সবচেয়ে সহজে কে পারবে? আয়োডিন। যে যত দ্রুত হাইড্রোজেনকে মুক্ত করতে পারবে সে তত শক্তিশালী অ্যাসিড। তাহলে মানে হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে আমাদের ক্রমটা কি? আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, দেন ফ্লোরিন। ঠিক আছে, এটা। এরপর যদি আসি আমাদের ইয়ার ক্ষেত্রে, কি বলে, অম্লের শক্তিমাত্রা, যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সূত্রটা কি? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সূত্র হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার যত বেশি সে তত শক্তিশালী অ্যাসিড। দেখো অক্সিজেনের টোটাল জারণ মান কত? 2 -2, তাহলে 4 এর জন্য -8, আর হাইড্রোজেন +1, আর সবকিছু যোগ করলে শূন্য হওয়ার কথা, এই জন্য মাঝখানে একটা +7 হইতে হবে। ঠিক তেমনি মানে পুরো একটা যোগের জারণ মান শূন্য হয় আর কি। অক্সিজেনের দেখো -2 × 4 কত হয়? -8, হাইড্রোজেনের +2, তাহলে এই ওভারঅল এই -8 আর +2 যোগ করলে কত হয়? -6। তাহলে এই যৌগটাকে শূন্য বানাইতে হলে +6 দিতে হবে, তাহলে সালফারের +6, কারণ একটা সমগ্র যৌগের জারণ মান শূন্য হয়। তো এইভাবে করে আমরা প্রত্যেকটার কি বের করে ফেলবো? আগে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার যত বেশি তাকে আমরা কি বলবো? তত শক্তিশালী অ্যাসিড। কিন্তু যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়, তখন আমরা কি করব? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ওই হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে আগে একটু লিখে দিই, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। আচ্ছা, এখন কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয় সেই ক্ষেত্রে দেখতে হবে, ধরো তোমার কাছে আছে HNO3 আর এটা হচ্ছে H3PO3। হ্যাঁ, এটা আছে। তাহলে একটু খেয়াল করো, অক্সিজেন আছে, অক্সিজেনের জারণ মান কত? -2, তাহলে -6 হয় এখানে। হাইড্রোজেনের হয় +1, তাহলে দুইটাকে যোগ করলে কত? -5, তাহলে শূন্য বানাইতে হইতে কত লাগবে? +5, তাহলে নাইট্রোজেনের এখানে +5। আবার দেখো অক্সিজেনের হচ্ছে 3টা আছে, তাহলে -6, 3টা না 4টা দিই, ওয়েট, H3PO4, হ্যাঁ অক্সিজেনের 4টা আছে, তাহলে -8, কারণ 2 করে তো, তাহলে অক্সিজেনের -2, তাহলে 4টার জন্য -8, হাইড্রোজেনের +1 করে +3, তাহলে ওভারঅল যোগ করলে কত হয়? -5, তাহলে ওটাকে প্রশমন করতে হলে ফসফরাসের কত হইতে হবে? +5, তাহলে +5। দেখো এখন দুইটারই কিন্তু আবার কি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সমান। এখন এই দুইটার মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা? তখন হিসাব করবা এই দুইটার মধ্যে কার চার্জ ঘনত্ব বেশি, মানে কে আকারে ছোট। যখন সমান হয় তখন দেখতে হয় কে আকারে ছোট। নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে অবশ্যই নাইট্রোজেন আকারে ছোট, এজন্য নাইট্রোজেনের পাওয়ার বেশি হবে ফসফরাসের চেয়ে। যার আকার ছোট তার হলো অ্যাসিডের তীব্রতা বেশি, আর যার জারণ সংখ্যা যত বেশি তার হচ্ছে কি হবে? অ্যাসিডের তীব্রতা তত বেশি। আর হাইড্রো অ্যাসিড এটা তো তোমাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, আচ্ছা, এটা গেল মানে অম্লের নির্ভরশীলতার আর একটা পার্ট। ওকে, তো দেখো সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল হলো, সবচেয়ে শক্তিশালী কেমনে বের করবো? সিম্পল, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করো। HCl তো মাইনাস, হাইড্রোজেন প্লাস, এটা বাদ, হিসাবেই নেই। অক্সিজেন হচ্ছে -2, তাহলে 4 দুগুণে -8, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে ওভারঅল যোগ করলে কত হয়? -7, তাহলে ক্লোরিনকে হইতে হবে +7, কারণ টোটাল যোগফল হইতে হবে 0। আচ্ছা, অক্সিজেনের -2, তাহলে এখানে হবে -6 +1, তাহলে এটা অবশ্যই +5, কারণ কি এই দুইটাকে যোগ করলে এটাকে বিয়োগ করলে ওভারঅল 0 হবে। অক্সিজেনের হচ্ছে -2, তাহলে এখানে -8 +2 কত হয়? -6, তাহলে সালফার এখানে 6। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি কই? এখানে, তাহলে আনসার হবে বি। কেন্দ্রীয় পরমাণু না বুঝলে মাঝখানেরটা মনে করবো, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর আসি, অ্যাসিডের তীব্রতা নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর নির্ভরশীল, অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, আচ্ছা কেন্দ্রীয় পরমাণুর আকার উপর নির্ভরশীল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের উপর নির্ভরশীল, এগুলো কিন্তু আমরা পড়ছি। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে অ্যাসিড তত বেশি, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে অ্যাসিড তত বেশি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কি কে, কে যত বেশি হবে অ্যাসিডিটি তত বেশি। কিন্তু আমরা কি এগুলো নিয়ে কিছু পড়ছিলাম? অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নিয়ে কিছু পড়ছিলাম? পড়িনি। সো এটার উপর সে ডিপেন্ড করে না, তাহলে অ্যান্সার হচ্ছে সি। শেষ। দিন আসি, অক্সি অ্যাসিডের তীব্রতার সঠিক ক্রম কিভাবে বুঝবো? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। আচ্ছা, এখানে কে কে আছে আগে সবগুলোটা একটু বের করি। দেখো HClO4, অক্সিজেনের -2, তাহলে 4টার জন্য -8, হাইড্রোজেন +1, তাহলে ওভারঅল কত? -7, তাহলে এটাকে হইতে হবে +7, গেল। এবার আসি H2SO4 এর কথাটা একটু লিখি। অক্সিজেনের এখানে যে কয়টা আছে আর কি প্রত্যেকটাই লিখবো আর কি। অক্সিজেনের হচ্ছে -2, তাহলে -8, হাইড্রোজেন +2, তাহলে -6 হয়, প্রশমন করতে হলে +6। তারপর দেখো H2SO3, মানে SO3, তাহলে অক্সিজেনের হচ্ছে কত? -6, এটা +2, তাহলে এটা কত হবে? +4 হইতে হবে, তাহলে কাটাকাটি যাবে। HNO3,
আসি HNO3 যদি আসতে হয় অক্সিজেনের -6 হাইড্রোজেনের +1 তাহলে প্রশমন করতে হলে +5 তাহলে সিরিয়ালটা কি সিরিয়াল হচ্ছে HClO4 দেন ওই যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যত বেশি আর কি দেন HNO3 দেন হচ্ছে H2SO3 ঠিক আছে না তাহলে দেখো এটা কোথায় আছে HClO4 H2SO4 HNO3 H2SO3 তাহলে অ্যানসার কিন্তু সি তাহলে অ্যানসার সি দেখো এটা কতবার আসছে ডিওতে আসছে খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি একই প্রশ্ন সোজা প্রশ্ন কোনো কঠিনের কোনো কারণ নাই হ্যাঁ ইজি আচ্ছা তারপরে যে 7 6 5 4 7 6 5 4 শেষ ওকে সো চলো আমরা একটু সামনের দিকে যাই নিম্নের কোন অ্যাসিডটি সর্বাপেক্ষা শক্তিশালী কিভাবে বের করে কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখো অক্সিজেন হচ্ছে -6 হাইড্রোজেন +2 তাহলে -4 তাহলে এটা +4 গেল তারপর অক্সিজেন হচ্ছে -6 হাইড্রোজেন হচ্ছে +2 তাহলে এটা হচ্ছে -4 তাহলে এটা +4 অক্সিজেন হচ্ছে -8 এটা +1 -7 তাহলে এটা +7 অক্সিজেন হচ্ছে -8 এটা +1 এটা হবে +7 তাই তো আচ্ছা -8 +1 তাহলে -7 +1 ওকে এখন এই দুইটার মধ্যে যদি এই যে জারণ মান সমান হইলে কোনটা বেশি পাওয়ার হয় আকার যার ছোট ক্লোরিন আর আয়োডিনের মধ্যে অবশ্যই আকার কার ছোট ক্লোরিনের এজন্য সি ঠিক আছে জারণ মান সমান হলে কি হয় আকার যার ছোট হবে তার প্রায়োরিটি বেশি ওকে দেন যদি আগাই নিচের কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি কে এর মান বেশি মানে হচ্ছে কে বেশি অম্লীয় কারণ কে বাড়লে অম্লত্ব বাড়ে হ্যাঁ একই কোশ্চেন সিমিলার তাহলে চলো দেখি অক্সিজেন হচ্ছে -8 এটা +2 তাহলে -6 হয় তো তাহলে +6 অক্সিজেন -8 এটা +1 -7 হয় তাহলে এটা +7 অক্সিজেন -6 এটা +1 তাহলে এটা +5 অক্সিজেন -8 এটা +1 তাহলে এটা কত আসে এটা হচ্ছে +7 তাহলে দেখো +7 দুইটা পাইছি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে আকার যার ছোট ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে অবশ্যই ক্লোরিনের আকার ছোট সো পাওয়ার বেশি ডি এর কে এর মান যত বেশি অম্লত্ব তত বেশি কারণ কে হাইড্রোজেনের ঘনমাত্রার সাথে সমানুপাতিক হাইড্রোজেনের ঘনমাত্রা যত বেশি অম্লত্ব তত বেশি স্বাভাবিক আচ্ছা তারপর দেখো অক্সি অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশটি সঠিক অক্সি অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশটি সঠিক তো চলো আমরা একটু একটা একটা করে দেখি অক্সিজেন হচ্ছে -6 হাইড্রোজেন হচ্ছে +1 তাহলে কম্পেনসেট করার জন্য এটা কত হবে +5 কারণ কি -6 থেকে 1 যোগ করলে -5 তাহলে এটা +5 গেল অক্সিজেন হচ্ছে -4 দুইটা যেহেতু 2 দুগুণে -4 +1 তাহলে কত হয় -3 তাহলে এটা হবে +3 আচ্ছা এটা দেখো অক্সিজেন হচ্ছে -2 একটা যেহেতু এটা হলো +1 বিয়োগ করলে -1 তাহলে এটা হলো +1 দেখো সিরিয়ালটা কিন্তু ঠিক আছে 5 3 1 এটাই অ্যানসার হবে তো চলো র্যান্ডমলি আরেকটা করে দেখি অ্যানসার মিলে কিনা দেখো অক্সিজেন হচ্ছে -2 ক্লোরিন এটা হাইড্রোজেন +1 তাহলে এটা অবশ্যই +1 শূন্য করার জন্য এটা হচ্ছে -6 এটা +2 তাহলে এটা হবে +4 এটা দেখো -4 এটা হলো +1 তাহলে এটা হলো +3 মিলছে সিরিয়াল মিলে নাই কিন্তু তাহলে এটা বাদ তো এরকম করে বাকিগুলোও মিলবে না চলো তাও ট্রাই করি অক্সিজেন হচ্ছে -6 সালফার হাইড্রোজেন হচ্ছে +2 তাহলে এটা +4 অক্সিজেন হচ্ছে -6 হাইড্রোজেন +3 তাহলে এটা হবে +3 তারপর দেখো অক্সিজেন হচ্ছে -6 হাইড্রোজেন +1 তাহলে এটা হচ্ছে 5 5 3 ঠিক আছে বাট 4 তো হবে না হ্যাঁ উল্টা হয়ে গেল আর কি হ্যাঁ আচ্ছা সো তারপর যদি আমরা আগে এই লাস্টেরটা অক্সিজেন -2 হাইড্রোজেন +1 তাহলে এটা +1 অক্সিজেন -4 এটা হচ্ছে +1 তাহলে এটা হচ্ছে +3 অক্সিজেন -6 এটা হচ্ছে +3 এটাও কিন্তু তাহলে 3 3 3 1 এটা তো হইলো না কারণ কি যখন সমান হয় তখন আকার দেখতে হয় আকার নাইট্রোজেনের ছোট যার আকার ছোট তার অম্লত্ব বেশি তাহলে এটা আগে হওয়া উচিত তাহলে এটাও হবে না এটাও হবে না তাহলে অ্যানসার কিন্তু এই ঠিক আছে আমাদের হ্যাঁ আচ্ছা ওকে তো মোটামুটি আমাদের লেকচার এইটুকু এটা হচ্ছে যে আমাদের যে পিএইচ যেটা আমরা বললাম সেটার পার্ট 2 তো এটাতে আমরা আসলে কি কি দেখলাম এটাতে কিন্তু আমরা বেসিক্যালি কে এ যেটা বললাম অ্যাসিড বিয়োজন ধ্রুবক কে বি এটা বললাম এন্ড এই দুইটার মধ্যে যে কে ইকুয়াল টু কি আলফা স্কয়ার সি কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার সি এই জিনিসগুলো দেখে একটা জিনিস কি প্রমাণ আসলো যে বিয়োজন হার যেটা এটা কিসের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা দেখলাম আবার যাদের শুধু একটা এইচ আছে হাইড্রোজেন আছে তাদের ক্ষেত্রে আমরা কি বললাম তাদের ঘনমাত্রা হলো আলফা সি অথবা √/কে এ ইনটু সি এভাবে আমরা পিএইচ বের করছি ওইচ এর ক্ষেত্রেও কিন্তু সেম ওইচ এর ক্ষেত্রেও আলফা সি ইকুয়াল টু √/কে বি ইনটু সি ওই এসের জন্য কে খারের জন্য কে বি এটা কোন সময় ইউজ হয় এটা অবশ্যই দুর্বলদের জন্য এখন দুর্বল কাদের বলতেছি যাদের আলফা বা বিয়োজন মাত্রা হচ্ছে অলমোস্ট শূন্যের কাছাকাছি এজন্য আমাদের কি হইতো যে 1 - আলফাকে আমরা 1 ধরতাম এজন্য আমরা আর কে সি লিখতে পারিনি ওটাকে কে কে বি লিখতাম
অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা। আবার আমরা কি পড়ছি, কে এ যত বেশি পিকে এটা হচ্ছে তত কম, আর কে বেশি হইলে অম্লত্ব তত বেশি। এই এই ব্যাপারগুলো কিন্তু আসলে যদি একটু বুঝি তাহলে কিন্তু হয়ে যায়। এছাড়াও অম্লের প্রায়োরিটি আমরা কি কি পড়ছি ভাইয়া, হাইড্রাইসিডের ক্ষেত্রে আমরা পড়লাম আয়োডিন, দেন ব্রোমিন, দেন ক্লোরিন, দেন ফ্লোরিন। কেন এটা পড়লাম ভাইয়া, এটা পড়ছি এই কারণে যে ওই যে আয়োডিনের সাইজ বড়, এজন্য হাইড্রোজেন তো অনেক দূরে আছে, এই জন্য হাইড্রোজেনকে ইজিলি ছেড়ে দিতে পারে, এটা পড়লাম। তারপর কেন্দ্রীয় পরমাণুর কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, জারণ মান যার বেশি তার অম্লত্ব বেশি। আবার জারণ মান যদি সমান হয়, এই যে জারণ মান সমান হইলে তখন আকার যার ছোট, আকার যার ছোট তার অম্লত্ব তত বেশি। এগুলো কিন্তু অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। এছাড়াও আমরা এটা কি পড়ছিলাম ভাইয়া, অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি বললাম, হ্যালোজেন যত বেশি অম্লত্ব তত বেশি, আবার কার্বন বা হাইড্রোকার্বন যত কম অম্লত্ব তত বেশি। এটা হলো প্রায়োরিটি 1 ছিল, এটা প্রায়োরিটি 2 ছিল। তো এরকম করে কিন্তু আমরা অনেক কিছুই দেখলাম এই লেকচারে। তো এই লেকচারটা কিন্তু একটু ভালো মতো দেখতে হবে, এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। বাট এখন প্রশ্নগুলো একটু কিভাবে আসবে আমি বলি, ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ করে না, যদি করে তাহলে সেটা ডিফারেন্ট হিসাব, অ্যালাউ যেহেতু করে না সেক্ষেত্রে কি করবে, ভ্যালুগুলো ওভাবেই দিবে যাতে রুট টুট কাটা চলে যায় বা আলফাগুলো কাটা চলে যায়। আরেকটা কি বললাম আমরা, আলফা আর কে এর মধ্যে তিনটার ভ্যালু যদি দেওয়া থাকে, আলফা কে সি তিনটাও যদি দেওয়া থাকে, তুমি কিন্তু কে আর সি এর ভ্যালু দিয়ে কাজ করবা, আলফা না। কারণ আলফা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে একটু পরপর, কিন্তু কে তো ধ্রুবক, তো ধ্রুবকটা দিয়ে ম্যাথ করলে কিন্তু একটা এক্সাক্ট ভ্যালু পাবা তুমি, আর আলফার জন্য কি বারবার চেঞ্জ হতে থাকবে ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। তো ইনশাল্লাহ পরের লেকচারে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।